সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সড়কে মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম। এক একটি মৃত্যুর সঙ্গে স্তব্ধ হচ্ছে পরিবারের উপার্জনের খাতা। শুধু স্বপ্নের জলাঞ্জলি নয়, রাজপথের কালো পিচে পিষে যাচ্ছে বাস্তবতার জমিন। উদ্যোগ নেওয়া হচ্ছে নানা রকম, তবে এসব উদ্যোগ সুবিধার বদলে দুর্ভোগ আরও বাড়াচ্ছে কিনা উঠছে সেই প্রশ্ন। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সড়কে মৃত্যু আর কত, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আবু বকর মোহাম্মদ শাহজাহান, সাবেক চেয়ারম্যান BRTA, আছেন কাজী মোহাম্মদ সাইফুন নেয়াজ, সহকারী অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট, এবং আমার সঙ্গে যুক্ত আছেন আমার সহকর্মী কামরুজ্জামান মামুন। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাজধানীর 5 হাসপাতালে করোনা ভ্যাকসিন নিলেন 2 প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ 541 জন। নিশ্চিত হবে জনগণের স্বাস্থ্য সুরক্ষা, বললেন প্রধানমন্ত্রী। মানব পাচারের দায়ে কুয়েতে লক্ষ্মীপুরের MP পাপুলের 4 বছরের কারাদণ্ড, 53 কোটি টাকা জরিমানা। বিদেশে প্রথম কোনো বাংলাদেশি আইন প্রণেতার দণ্ড। জলাবদ্ধতা নিরসন আর মশার উপদ্রব কমানোই প্রথম লক্ষ্য চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের। নগর বিএনপিতে বিভক্তিই দলটির ভরাডুবির কারণ, মত বিশ্লেষকদের। খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গল্লামারিতে যুবককে কুপিয়ে হত্যা। 6 দিন পর নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ মিলল টয়লেটে, প্রতিবেশী দম্পতি আটক। এবং রাজধানীর হাজারীবাগে বাস ও CNG অটোরিকশার মাঝে পড়ে শিশুর মৃত্যু। সিসিটিভির ফুটেজ দেখে প্রগতি সরণিতে গণমাধ্যম কর্মীকে চাপা দেয়া বাস চালক শনাক্ত। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই, তবে তার আগে যেটি বলছিলাম যে সড়কে মৃত্যু আর কত আজকে আমাদের আলোচনার শিরোনাম। তো সড়কে মৃত্যুর ঘটনা কেন ঘটছে? আজকেও সড়কে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে, গতকালকেও একটি ঘটেছে। প্রতিদিন এরকম রাজপথে মৃত্যুর খবর আমরা প্রতিদিনই পাচ্ছি। কারণ কি, কার ভুলে এরকম সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে জানার চেষ্টা করেছেন আমার সহকর্মী কামরুজ্জামান মামুন। মামুন একটি রিপোর্ট বানিয়েছেন। শুরুতে আমরা মামুনের রিপোর্টটি দেখব, তারপর মূল আলোচনায় যাব। ভালোবেসে ঘর বেঁধেছিলেন আকাশ মিতু। বিয়ের পর ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান আফরা। 18 জানুয়ারি সোমবার প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে রাজধানীর দক্ষিণখানের বাসা থেকে বনানীতে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়েছিলেন আকাশ মিতু দম্পতি। বিমানবন্দর সড়কের কাওলা এলাকা অতিক্রমের সময় ইউলুপের কাছে পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় আজমেরি গ্লোরি পরিবহনের বাস। মুহূর্তেই সড়কে লুটিয়ে পড়ে ভালোবাসা, চোখের পলকে এতিম হয় 4 বছরের ছোট্ট আফরা। বাসটা যদি ব্রেক করতো তাইলে আর মরে না, বাস ব্রেক না করে বাস টান মারে জুড়ে, যার ফলে বাসটা দুজন উপর দিয়ে চলে যায়। মা থাকতে যদি সন্তানের লাশ আমাদের কাঁধে থাকে, সেটা আমাদের জন্য সুবিধার নয়। আমরা খবর পাচ্ছি 7:30 পৌনে 8টায়, সেটা আমাদের জন্য যে কত বড় ভয়ঙ্কর একটা খবর, সেটা আমরা কখনোই কাউকে বুঝাইয়ে বলতে পারবো না। বিমানবন্দর সড়কে গত 3 মাসে প্রাণ গেছে 13 জনের। কারণ অনুসন্ধানের চেষ্টা করি আমরা। এয়ারপোর্ট রোডে ইউলুপগুলোর সঙ্গে থাকা মূল সড়কে গাড়ির গতিসীমা সর্বোচ্চ 15 কিলোমিটার, কিন্তু প্রত্যেকটি গাড়ি এখানে চলছে নির্ধারিত গতির 5 থেকে 6 গুণ বেশি গতিতে। আট লেনের সড়ক বিমানবন্দর রোড, প্রত্যেকটি লেনের প্রস্থ 3.65 মিটার। গতিময় 8 লেন ইউলুপের কাছে হয়েছে 6 লেন। যে গাড়িগুলো ইউলুপ ব্যবহার করে মূল সড়কে যোগ হচ্ছে আর যেগুলো সরাসরি চলছে, এই 2 গাড়ির গতিতে বিরাট ফারাক। আবার যারা সরাসরি চলবে তাদের যে লেনে থাকার কথা তা মানছেন কজন? আবার ইউলুপে উল্টো পথেও চলছে গাড়ি। আপনি সোজা যাবেন, আপনি ইউলুপ ব্যবহার করবেন না, সেই ক্ষেত্রে এই সেট তো গাড়ি ছিল। এই এয়ারপোর্ট রোডে তো ঘন ঘন দুর্ঘটনা ঘটে এসব কারণে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি কি ভুল করেছেন? হ্যাঁ, আমি ভুল করেছি। সঠিকভাবে আমার ইন্ডিকেট দিয়ে আমি না ঢুকতে পারতাম, তাহলে সেটা আমি ভুল করতে আমি অ্যাক্সিডেন্ট হতাম, কিন্তু বাট আমাকে তো পিছন থেকে মেরে দিচ্ছে, আমি তো সঠিকভাবে থাকতে পারতেছি না। হচ্ছে হলো আপনার বিভিন্ন যাত্রী যখন গাড়িতে না থাকে, ওরা যাত্রী উঠানোর জন্য পাগলের মতো হয়ে যায়, ঠিক আছে? এই জায়গাটা ইউটার্ন গেছে, ওই জায়গাটা রাস্তাটা প্রায় আপনার 30 ফিট হয়ে গেছে, কিন্তু সামনে আবার বড় হয়ে গেছে।
ওই জায়গাটাতে গিয়ে গাড়িটা স্লো হয়ে যায় এবং গাড়িটা স্লো হইলেও গাড়িটা স্পিড যখন থাকে স্পিড কন্ট্রোল করতে পারে না, অনেক সময় এই জন্য দুর্ঘটনাটা বেশি ঘটে। ইউলুপে যখন একটা গাড়ি টার্ন নিচ্ছে তার যে গতিবেগ এবং সরাসরি লেনে যে গাড়িটা চলছে তার যে গতিবেগ, এই দুই গতিবেগের মধ্যে একটা তারতম্য রয়েছে এবং আমাদের গবেষণা বলে যখন এই ধরনের তারতম্য সৃষ্টি হয় সেটা কিন্তু দুর্ঘটনাকে আরও প্রকোপ করতে পারে। সাথে সাথে যেহেতু আমার 3 লেন থেকে এই ইউ টার্নের জন্য আমি 2টি লেন ছেড়ে দিয়েছি, ফলে আসলে থ্রু মুভমেন্টের জন্য মাত্র 1টি লেন রয়েছে। যার জন্য যেটা আপনাকে বুঝতে হবে যে আমরা সবসময় চিন্তা করি যে আমার আপ স্ট্রিম থেকে কী পরিমাণ ট্রাফিক আসছে এবং ডাউন স্ট্রিমে আমার অ্যাডিকুয়েট স্পেস আছে কিনা। আপনি বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা ইউটার্নের জায়গায় আসলে আমরা এটাকে বলি বটল নেকিং, অর্থাৎ গলাটা চিপা হয়ে গেছে। ঢাকার জন্য ইউলুপের দাওয়াইটা কিন্তু প্রযোজ্য ছিল না। এই ইউলুপের দাওয়াইটা দিতে হয় যেখানে রাস্তা অনেক চওড়া, সোজা গাড়ির সংখ্যা বেশি, মোড়ের সংখ্যা কম, সাইড ফ্রিকশন কম, সেই সব জায়গায় ইউলুপ করলে পরে কিছুটা বেনিফিট পাওয়া যায়। কিন্তু শহরের ভেতরেই যতই ঢুকবেন ছোট ছোট গাড়ির সংখ্যা বেশি, মোড়ের সংখ্যা বেশি, সাইড ফ্রিকশন বেশি, সোজা গাড়ি থেকে ডানে মোড় নেওয়ার গাড়ি বেশি, এগুলি যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু ইউলুপ কাউন্টার প্রোডাক্টিভ। পিক আওয়ারে ইউলুপ কখনোই কিন্তু কাজ করে না। কথা হয় ঢাকার পরিবহন চালকদের সঙ্গে, এক একজন ট্রিপ প্রতি পান 300 টাকা। তাই যত ট্রিপ তত টাকা নীতিতে চলে এ শহরের পরিবহন ব্যবস্থা। বেশি অর্থের লোভে যানজটের এ শহরে সিগন্যাল ছাড়লেই গাড়ির চাকা ছোটে ভয়ঙ্কর গতিতে। আবার অধিকাংশ চালকই জানেন না দুর্ঘটনার কারণ। বলা যাক ঢাকা দাপিয়ে বেড়ানো দ্বিচক্রযানের কথা। করোনা বাস্তবতায় বেকার হওয়া অনেকেই রাইড শেয়ারিং পেশা বেছে নেয় সড়কে বাড়তি চাপ। ঢাকায় নিবন্ধিত বাইক প্রায় 8 লাখ। আলাদা লেন না থাকায় সড়কে মাঝারি ও ভারী যানের সঙ্গে তাই পাল্লা চলে বিপজ্জনক এ বাহনের। এই মোড় থেকে যখন আমি টার্ন নিয়ে আমি বেরিয়ে চলে আসছি, ও আমাকে ওভারটেক করে ও মানে ঘুরে এসে আমাকে চাপটা দিচ্ছে। বাসা যেতে যেতে তো 1টা-2টাও বাজে, মানে হয়তো অনেক সময় 16, 17, 18 ঘন্টা হয়। হ্যাঁ 19, 20, 21, 22 ঘন্টাও চলে যায় রাস্তায় গাড়ি কাজ করে যাইতে হয়। থেকে 5টার ভিতরে বেরোই, রাত্রে ম্যাক্সিমাম 11টায় বন্ধ হয়। কত ঘন্টা ডিউটি হয়? ম্যাক্সিমাম মনে করেন ডিউটি হয় 15 ঘন্টা। সারা রাত সারাদিন 24 ঘন্টা গাড়ি চালায়, তাদের তো এরকম ঘুমের অসুবিধা থাকে, তার জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয়। আর অনেকে যে রাত জাগে নেশাগ্রস্ত থাকে তারা অ্যাক্সিডেন্ট করে। আমি তো বলবো যে ইন্টারন্যাশনাল রুল হচ্ছে 4 ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না। সেখানে আপনি 6 ঘন্টা পর্যন্ত অ্যালাউ করতে পারেন, 16 ঘন্টা তো প্রশ্নই আসে না। সেখানে কিন্তু তারা চালাচ্ছে, অনেক সময় মালিকের চাপে চালাচ্ছে। আর আরেকটা ইস্যু হচ্ছে, দেখেন আমরা অনেক দিন ধরেই বলে আসতেছি যে চুক্তিভিত্তিক নিয়োগ এটা কি করতে হবে? বাতিল করতে হবে এবং আপনাকে স্যালারি ভিত্তিক নিয়োগ করতে হবে। সে জানবে যে মাসে সে এত টাকা পাবে। এখন যেহেতু চুক্তিভিত্তিক নিয়োগ, আপনি একদিন তাকে গাড়িটা ছেড়ে দিচ্ছেন, তার টার্গেট থাকে একদিনে কত বেশি ট্রিপ মারা যাবে। ঢাকায় দুর্ঘটনার আরেকটি ব্ল্যাক স্পট 4.1 কিলোমিটার দৈর্ঘ্যের মেয়রহানি ফ্লাইওভার। প্রায়শই ঘটে প্রাণহানি। সরেজমিন কারণ খোঁজার চেষ্টা করেছে সময় সংবাদ। এক ব্যক্তিকে দেখা যায় ধীরে চলুন লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে। যেটা আসে এটা আস্তে আসে, আর হাইওয়েতে যেটা আসে এটার গতি বেশি থাকে, এই জন্য দুটোটা চাপ লাগিয়ে যায়। যে সমস্ত যানবাহন চাংখারপুল হয়ে মেয়রহানি ফ্লাইওভারে ওঠে আর যেগুলো সায়দাবাদ অংশ দিয়ে এই হানি ফ্লাইওভার ব্যবহার করে, সেই দুই পথের গাড়িগুলো এসে একত্রিত হয় র্যাম্প 4-এ এবং দুই রাস্তার গতি দুই রকম থাকার কারণে কিন্তু এখানে প্রায়শই ঘটে দুর্ঘটনা। ফ্লাইওভার ধরে আমরা এগিয়ে যাই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের দিকে। হাইওয়েতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ধরা হয় ওভার স্পিড। দেশের মহাসড়কে গত 3 মাসে 759টি দুর্ঘটনায় প্রাণ গেছে 894 জনের। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের সঙ্গী হই আমরা। স্পিড গান দিয়ে পরীক্ষা চলে গাড়ির গতির। হাইওয়েতে যেখানে গাড়ির গতিসীমা থাকার কথা সর্বোচ্চ 80 কিলোমিটার, সেখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলছে কোথাও 90 কিলোমিটার গতিতে, কোথাও 100 বা তারও বেশি।
আধা ঘন্টায় প্রাইভেট কার, মোটরসাইকেল ও বাসসহ অধিকাংশ গাড়ি অমান্য করেছে মহাসড়কের গতিসীমা। আটক করা হয় গাড়ি, দেয়া হয় মামলা। চালক বলছেন, যানজটে আটকে সময় নষ্ট হবার কারণে দ্রুত ছুটছেন তারা। স্যার আজকের জন্য ক্ষমা স্যার, ক্ষমা পাচ্ছি স্যার, আজকের জন্য ভুল হয়ে গেছে স্যার। সর্বোচ্চ কত গতিতে গাড়ি চালাতে পারে এটাকে আপনি জানেন কিনা? রোডের গতি বুঝে স্যার চালাতে হবে। বাংলাদেশ সরকারের একটা নিয়ম আছে, একটা আইন আছে যে আপনি সর্বোচ্চ এত গতিতে চালাতে পারবেন, আপনি সর্বোচ্চ 80-তে চালাতে পারবেন, কিন্তু আপনার গাড়ির গতি হচ্ছে দেখেন 89। জ্যামে গাড়ি আটকা থাকার কারণে ওখানে অনেক দেরি হয়ে গেছে। এই সময়টা আপনারা কভার করছেন হাইওয়েতে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে। জি স্যার। কিছুক্ষণ আগে আপনি একজন জিজ্ঞেস করলেন যে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার 4টা কারণ বলতে, ওরা একটা কারণও বলতে পারে নাই। অনেক ড্রাইভারে এরকম কোনো কারণ কিছুই জানে না, ওরা ওদের ন্যূনতম জ্ঞানই নাই, কিন্তু ওরা ড্রাইভিং করে ঠিকই। দুর্ঘটনার কারণ অনুসন্ধানকারী প্রতিষ্ঠান অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছে, 2019-এ সড়কে দুর্ঘটনা ঘটেছে ৩,৯৩৭টি, প্রাণ গেছে ৪,৩৫৮ জনের, আহত হয়েছেন ৭,২৪০ জন। তাতে আর্থিক ক্ষতি হয়েছে ২৫,৬৬২ কোটি টাকা। 2020-এ কোভিডের কারণে জনচলাচল কম থাকলেও দুর্ঘটনা ঘটেছে ৩,০৬৪টি, প্রাণ গেছে ৩,৫৫৮ জনের, আহত ৪,৪৫০। আর্থিক ক্ষতির পরিমাণ ১৯,৬০২ কোটি টাকা। অর্থাৎ গত 2 বছরে 7,001টি দুর্ঘটনায় প্রাণ গেছে 7,916 জনের। সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলছেন, পুরো সড়ক ব্যবস্থাকে ধীরে ধীরে সার্ভিল্যান্স ক্যামেরার আওতায় আনা গেলে এক কন্ট্রোল রুমে বসেই নিয়ন্ত্রণ করা যাবে পুরো দেশের সড়ক। বিভিন্ন জায়গায় কিন্তু ওভারহেড ক্যামেরা বসায় দিব এবং এই ওভারহেড ক্যামেরার মাধ্যমে আমরা দেখব কোন গাড়ি কোন স্পিডে যাচ্ছে, এবং এটা কিন্তু ওখানে স্পটে দেখব না, এটা কিন্তু আমাদের জন্য একটা কমান্ড সেন্টার থাকবে রোডস অ্যান্ড হাইওয়েজের হেড অফিসে। এখান থেকে কন্ট্রোল করা হবে এবং এখান থেকে মেজার করা হবে ওই গাড়িটা কী স্পিডে যাচ্ছে, এবং ওই গাড়িটার কিন্তু আমরা যে স্পিডটা, এই স্পিডটা ভিডিও সহকারে তাকে পাঠিয়ে দেওয়া হবে, যেটা নর্মালি পুলিশ করে থাকে। পুলিশেরও আমাদের সহায়তা লাগবে, দিয়ে তখন কিন্তু তাকে একটা ফাইনের আওতায় আনা হবে আর কি, যে যাতে করে সে ভবিষ্যতে আর এই ওভার স্পিডে না যায়। কারণ যদি অ্যাপ্রোচ থাকে, ঝুঁকিপূর্ণ অ্যাপ্রোচ, সেখানেও কিন্তু আমাদের সাইন বলা থাকে। মুশকিল হলো এই 30 কিলোমিটার 40 কিলোমিটার যে স্পিড লিমিট, এটা কিন্তু মানানোর দায়িত্ব আমাদের না, এটা কিন্তু ওই ড্রাইভার সাহেবদেরকেই দায়িত্ব। তো তারা যখন পড়বে, সামনে একটা সাইনবোর্ড আছে যেখানে 40 কিলোমিটার বেশি স্পিডে যাওয়া যাবে না, তখন কিন্তু তার দায়িত্ব স্পিডটাকে 80 থেকে কমিয়ে 40-এ আনা, এবং ওই জায়গাটা যখন পার হয়ে যাবে তারপর কিন্তু আরেকটা সাইনবোর্ড থাকে যে এই জায়গার পরে স্পিড লিমিট শেষ, তখন কিন্তু সেই স্পিডটাকে আবার রিগেইন করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে গতির লাগাম টানতে হলে কোম্পানি ভিত্তিক পরিবহন ব্যবস্থা চালু ও চালকরা বেতনভুক্ত না হলে বেপরোয়া থাকবে সড়ক আর নিঃস্ব হবে হাজারো পরিবার। দেখছিলাম আমার সহকর্মী কামরুজ্জামান মামুনের তৈরি করা রিপোর্টটি। আমি শুরুতেই আপনার সঙ্গে যুক্ত হতে চাই আবু বকর মোহাম্মদ শাহজাহান। তো অনেক কারণ, যে কারণগুলো আজকে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছে, হয়তো আমাদের সঙ্গে কাজী সাইফুন নেওয়া যাচ্ছেন, তিনিও আরও বলবেন যে এই কারণগুলোর কথা বিশেষজ্ঞরা বারবারই বলে আসছেন, কিন্তু সেই কারণগুলোকে আমরা আমলে নিচ্ছি না, নাকি এই যেই কারণগুলোতে দুর্ঘটনা প্রবণতা বাড়ে সেই কাজগুলো আরও বেশি করে করছি? কেন, কি মনে হয় আপনার কাছে? প্রতিবেদনের মধ্যেই তো আসলে পুরো বিষয়টাই পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে। বলা হচ্ছে যে ইউলুপ করা হলো, কিন্তু ইউলুপটা কার্যকর হচ্ছে না। বলা হচ্ছে যে ড্রাইভারের শারীরিক অবস্থা, ড্রাইভার কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এই কারণটাই সে বলতে পারতেছে না। তো বোঝা যাচ্ছে যে তার মধ্যে ইগনোরেন্স আছে, তার মধ্যে নলেজ বেসড যে ড্রাইভিং হওয়ার কথা সেটা হচ্ছে না, এবং যেটার যে বিষয়টা মূলত যে ওভার স্পিডিং, এবং যে কথাটা বলা হলো এখানে বারে বারে কথাটা বলা হচ্ছে যে স্পিড লিমিটেশনের কথা বলা আছে, কিন্তু সেইটা তো মানা হচ্ছে না। তো সুতরাং এনফোর্সমেন্ট না হইলে সেগুলা কিন্তু কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। এনফোর্সমেন্ট হচ্ছে মেইন। যেমন অ্যাক্সিডেন্টের যে বিষয়গুলো আমরা প্রায় সময় বলে থাকি যে ওভার স্পিডিং একটা কারণ হচ্ছে এই অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ। ওভার বলতেছে আমরা, ওভারটেকিং একটা কারণ, যেটা আরেকটা ও যেটা বলছে যে ওভারলোডিং। এগুলো তো আসলে মেইন ফ্যাক্টর হিসেবে আমাদের সামনে চলে আসছে। যে পিতার কাঁধে সন্তানের লাশ, যে শুরুতেই যে কথাটা আসলো, সেটা তো অত্যন্ত আসলে আমাদেরকে, সেটাকে যে ভুক্তভোগী সেই বুঝে যে কতটা কষ্টের ব্যাপার হতে পারে।
যে একটা অ্যাক্সিডেন্ট শুধু কান্না নয়, একটা অ্যাক্সিডেন্ট তো সারা জীবনের জন্য একটা পঙ্গু হওয়ার মতো অবস্থা। যে লোকটি বেঁচে গেল, মরে তো সে বেঁচে গেল, কিন্তু যে লোকটি বেঁচে আছে তার জন্য তো বিশাল একটা সারা জীবনই তাকে বয়ে বেড়াতে হবে এই যন্ত্রণাটা। তো সুতরাং এইটার জন্য আমাদের আগে যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই এনফোর্সমেন্টটা করতে হবে, ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে সেগুলোকে আমাদের দেখতে হবে। তারপর বলা হচ্ছে যে এই কর্মকাণ্ড যেগুলো, এই যে কর্মকাণ্ড যেগুলো হচ্ছে, যে আমাদের উন্নয়নের যে বিষয়গুলো যেগুলো হচ্ছে, যে ইউলুপ কার্যকর হচ্ছে না, যে একদিকে দেখা যাচ্ছে যে রাস্তায় এই যে মোড়গুলোর মধ্যে সেখানে স্পিডটা কোনোভাবেই কন্ট্রোল হয় না, সেখানে এসে এবং দেখবেন আপনি প্রতিনিয়তই বাসটা এসে কোথায় দাঁড়াবে, একদম মোড়টার মধ্যে এসে দাঁড়ায়। এবং যেদিক দিয়ে আপনার বা লেনগুলো যেগুলো তার সেখানে সে দাঁড়ানোর কথা বা স্টপে দাঁড়ানোর কথা, সেগুলো কিন্তু সে দাঁড়াচ্ছে না, সে সোজা চলে যাচ্ছে। তার মানে কি, স্পিডটা কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না। আর আরেকটা হচ্ছে রোডের বিহেভিয়ারটা, সেইটাও আমাকে দেখতে হবে, যে রোডের যে প্ল্যান স্ট্রাকচার যেগুলো আছে এই বিহেভিয়ারটা আমাদের দেখতে হবে। ওই স্ট্রাকচারটা যখনই রুট করা হবে আমাকে চিন্তায় রাখতেই হবে যে এখানে কি করে এটাকে অ্যাক্সিডেন্টটা কি করে আমরা কাট করতে পারি, কি করে কমাতে পারি। জি ধন্যবাদ। কাজী সাইফুল নওয়াজ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, ইউলুপের কথা বলা হচ্ছে, আপনারা বারবারই বলছেন যে ইউলুপ বিশেষ করে ঢাকার মতো জনবহুল সিটির জন্য যেখানে প্রয়োজনীয় তুলনায় রাস্তাও কম রয়েছে, সেটি কোনোভাবে বাস্তবসম্মত না, সেটি কেন আমরা করছি? এই কারণে আমি জানতে চাই, যেমন যদি আমরা এই ঢাকা মানে যে কি বলে বিমানবন্দরের সড়ক যেটাকে আমরা বলছি, ঢাকা থেকে উত্তরার দিকে গেল, এই সড়কটার কথা যদি বলি, ইউলুপ কিন্তু ছিল না, সম্প্রতি হয়েছে। তো এখন যেখানে যেখানে ইউলুপ হয়েছে, একেবারেই আমাদের প্রতিবেদক মামুন যেটি দেখানোর চেষ্টা করেছেন যে ওই জায়গাতে দুর্ঘটনা বেশি ঘটছে, সেটি তো ঘটছে, সঙ্গে সঙ্গে দেখবেন যে ওই জায়গাগুলোতে অনেক বেশি ট্রাফিক জমে যাচ্ছে, যেটি হয়তো এই ইউলুপ করার আগে ছিল না। তো এই বিষয়টি কেন হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পরামর্শ আপনারা বারবারই দিচ্ছেন, আরও অনেকেই যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা দিচ্ছেন। তা আপনারা যদি এগুলো নিয়ে কাজ করেন, তো চুক্তিভিত্তিক নিয়োগ কেন বাতিল হয় না, সেটিরও কোনো কারণ আপনার জানা আছে কিনা? ধন্যবাদ। আপনি প্রথমে যে বিষয়টা বললেন ইউলুপের ব্যাপারটি, সে বিষয়ে যদি বলতে হয়, দেখেন ঢাকা শহরটা কিন্তু পরিকল্পিতভাবে আমাদের তৈরি হয়নি, যেটা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের উন্নত শহরগুলোকে পরিকল্পিতভাবে তৈরি করেছে, বা ঢাকা শহরটা সেই ইতিহাসটা নেই। যেভাবে পেরেছিলাম আমরা তৈরি করেছি, রাস্তাগুলোকে সেভাবে ডিজাইন করা হয়েছে, ল্যান্ড ইউজের কোনো প্ল্যানিং ছিল না, যেখানে পেরেছি আমরা ঘর বাড়ি বা তৈরি করেছি, ইন্টারসেকশন যত্র চলে এসেছে। এর ফলে যেটা হয়েছে, ঢাকা শহরে এখন যদি আপনি কোনো প্ল্যান করতে চান, বিশেষ করে যদি ট্রান্সপোর্ট রিলেটেড কোনো প্ল্যান করতে চান, কিছু চেঞ্জ করতে চান, এটা প্রথম কথা হচ্ছে খুব ডিফিকাল্ট। এবং সেকেন্ড কথা হচ্ছে, যদি কিছু করতে চান আপনাকে সেটা আসলে একটা সার্ভে করে, আমরা বলি সিমুলেশন আর মডেলিং করে দেখা দরকার যে আপনার যে সলিউশনটা দিচ্ছেন সেটা কি আপনার অন্য কোনো সমস্যা তৈরি করছে কিনা। ঠিক যেরকম একটা ঔষধ কিন্তু দেখা যাচ্ছে যে একটা রোগের জন্য হয়তো পারফেক্ট, বাট এটা যদি সাইড এফেক্ট বেশি হয় তখন কিন্তু সেটাকে আপনার বাজারজাত করে না, তাই না? তো ঠিক সেরকম আপনি খেয়াল করে দেখবেন ইউলুপ যে কথাটা আমরা বলছি, ইউলুপটা কেন দেওয়া হচ্ছে, কারণ আমাদের ইউটার্নিং ভেহিকেলগুলো আমাদের যেখানে বেশি সেখানে আমরা দিতে পারি, এবং এটা দেওয়ার জন্য কিছু আপনার ওয়ারেন্টস রয়েছে। কীরকম? সেটা হচ্ছে যে লেন সংখ্যা কত, সেটা একটা প্রয়োজনীয় জ্ঞাতব্য বিষয়, যে আমি কয় লেনের রাস্তায় দিচ্ছি, তারপর হচ্ছে রাস্তার সাইড ফ্রিকশন আছে কিনা, এবং হচ্ছে যে কতগুলো গাড়ি যাচ্ছে, কি সারাদিনে কি বা প্রতি ঘন্টায় কি 10টা গাড়ি যাচ্ছে নাকি প্রতি ঘন্টায় আপনার 50টা গাড়ি যাচ্ছে, সেটা ডিপেন্ড করে। অর্থাৎ কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু সিদ্ধান্তটা আসে। এখন ঢাকা শহরে আমরা যেই কাজগুলো বা যতগুলো ইউলুপ করলাম, দেখেন আমার কাছে যেটা মনে হয়, আমি যতটুকু জানি এই ধরনের কোনো সার্ভে বা মডেলিংয়ের উপর ভিত্তি করে এটা আসেনি, এটা অনেকটা এসেছে যে মানে দিয়ে দেখি কি হয়। এখন যেটা হয়েছে, যখন এয়ারপোর্টে দিলাম, আপনি খেয়াল করে দেখবেন এয়ারপোর্টের রাস্তার যে চিত্রটা কিছুটা ভিন্ন, কিছুটা স্মার্ট। কেন বলছি? কারণ লেন সংখ্যা বেশি, প্রায় 8 লেন 16 লেন পাওয়া যাচ্ছে, এবং এখানে কিন্তু সাইড রোড আছে, আপনি প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাইড রোড পেয়ে যাবেন। অর্থাৎ আপনি এখানে কিন্তু লোকাল ভেহিকেলগুলো কিন্তু আপনার রেসিডেন্সিয়াল এরিয়াতে ঢোকার জন্য তারা সাইড রোড ব্যবহার করছে, তারা থ্রু ট্রাফিকের সাথে আসছে না, এবং পরিবেশটাও ভিন্ন। কিন্তু অন্য জায়গায় সেখানে কিন্তু কাজ হচ্ছে অন্য জায়গায়, যেখানে অর্থাৎ এটার সুফলটা জেনে যখন আপনি একই ওষুধ অন্য জায়গায় দিতে গেলাম, সমস্যা তৈরি হয়ে গেল। তখন কোথায়? আপনি মহাখালীতে, বা হচ্ছে আপনি যখন হচ্ছে যে ওই রাস্তায় যখন দিলাম 7 রাস্তার মোড় বা এই আশেপাশে, এখানে কিন্তু আপনার লেন সংখ্যা কম। লেন সংখ্যা কম বলতে, আমি যখন আপনার 4 লেনের রাস্তা 2 লেন নিয়ে নিলাম, আর আছে মাত্র 2 লেন। আর 2 লেনের ভিতরে আবার দেখা যায় যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, প্রচুর আপনার ফিলিং স্টেশন রয়েছে, আপনার হচ্ছে মানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, প্রচুর আপনার ট্রাক স্ট্যান্ড রয়েছে একটা, এদিকে মহাখালী আবার বাস স্ট্যান্ডটা রয়েছে। দেখা যাচ্ছে যে আপনার প্রথম কথা, আমি যেই লেন সংখ্যা
পাচ্ছি না, দ্বিতীয় কথা হচ্ছে আমার ল্যান্ড ইউজ প্যাটার্নটাই ভিন্ন, রোড এনভায়রনমেন্টটা আমি ভিন্ন হয়ে গেল। এবং আরেকটা যেটা ব্যাপার, এখানে পথচারীদের আনাগোনা কিন্তু অনেক বেশি, ক্রসিং অনেক বেশি হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে একই ওষুধ, দেখেন একজন ডাক্তার যখন একজন রোগীকে ওষুধ দেয়, একই ওষুধ একজন রোগীর জন্য প্রযোজ্য, কিন্তু একই ওষুধ আরেকজন রোগীর জন্য প্রযোজ্য নাও হতে পারে, কারণ তার হয়তো অন্য কোনো সমস্যা রয়েছে যেটার জন্য এই ওষুধ প্রযোজ্য নয়। বাট এটাকে ডাক্তারকে বুঝতে হয় যে আসলে পরীক্ষা, ডাক্তার বুঝে কীভাবে পরীক্ষা নিরীক্ষা করে। ঠিক সেরকম আমি আমার ইউলুপটা কোথায় কোথায় আমার সাকসেসফুলি আমি রান করাতে পারবো সেটা ডিপেন্ড করছে আমাদের কিন্তু কিছু সার্ভে এবং ডেটার উপর। সেই ডেটাটা না নিয়ে যদি করা হয় তখন দেখা যায় সমস্যা তৈরি হচ্ছে। এবার সেকেন্ড যে বিষয়টা আছে, ইউলুপ করলাম আমি কার জন্য? যারা ইউটার্ন নিবে তাদের জন্য। তাহলে এর আগে যেখানে ইউটার্ন নিত, কোথায় নিত? এর আগে নিশ্চয়ই কোনো ইন্টারসেকশন নিত, সেগুলো কি বন্ধ করেছি? এখন দেখা যাচ্ছে সেগুলো ওপেন আছে, ইউটার্নও চলছে। তাহলে কিন্তু সুফলটা আপনি সুফলটা পাচ্ছি না। একটা উদাহরণ দিই, মহাখালী বাস স্ট্যান্ডের থেকে কিন্তু ম্যাক্সিমাম যখন বাসগুলো বের হয় তার ইউটার্ন নিয়ে কিন্তু দেখা যাচ্ছে এয়ারপোর্ট দিকে ঢুকে যাচ্ছে। কিছু দূর পরে কিন্তু একটা ইউটার্ন আমরা দিয়েছি, কিন্তু এখনও কিন্তু সেই মহাখালী বাস স্ট্যান্ডে এখানে ওপেনিংটা রয়েছে, একটু পরে আবার একটা ইন্টারসেকশনের ওপেনিং রয়েছে, তারপর ইউটার্ন রয়েছে। অর্থাৎ ইউটার্নটা আমি যার জন্য দিলাম, এই আমি যে সুফলটা আনবো কীভাবে, যাতে আমি ম্যাক্সিমাম গাড়ি এখন হচ্ছে কি ইউটার্নের জন্য একটা থ্রু ট্রাফিককে থামতে হচ্ছে, একটু পরে আবার ইন্টারসেকশন যে ওপেনিংটা ছিল সেটার জন্য থামতে হচ্ছে, মহাখালী বাস স্ট্যান্ডে এসে বাসগুলো ঘুরছে সেটার জন্য থামতে হচ্ছে। আমি যে ইউটার্নটা তাহলে দিলাম কিসের জন্য? দিলাম তো আমি যাতে এই সমস্যাগুলোর সমাধান করা যায়, আমি ওটাও দিলাম, আগের সমস্যাটাও যেটার জন্য দিলাম সেটাও রেখে দিলাম। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যতটুকু কাজ করা ততটুকু দেখা যাচ্ছে আমার কিন্তু কার্যকর হচ্ছে না। তারপর দেখা যাচ্ছে, তো এই জায়গায় আমার কনক্লুশন যেটা সেটা হচ্ছে যে কোনো সলিউশন ভালো হবে কি মন্দ হবে সেটা ডেফিনেটলি আসতে হবে সার্ভে, ডেটা অ্যানালিসিস এবং মডেলিং করে। তখন কিন্তু বুঝতে পারবো আমরা সমস্যাটা যেখান থেকে সমাধান হচ্ছে সেই জায়গায় সমাধান হয়ে কি অন্য জায়গায় সমস্যা তৈরি করলো কিনা, তা আদারওয়াইজ এটা করা যাবে না। এবং সেকেন্ড যে বিষয়টা আপনি প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে আমাদের চুক্তিভিত্তিক নিয়োগ। এই জায়গাতে আমার যেটা মনে হয় আসলে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারটা আসলে এতবার বলা হচ্ছে, এতভাবে বলা হচ্ছে, আমার কাছে এটা মনে হয় এখন এটা না করার একটা কারণ হচ্ছে গুরুত্বটাই দিচ্ছি না আমরা। আর কোনো এখানে কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার নাই, এটা হচ্ছে সিদ্ধান্তের ব্যাপার। আমি যদি তুলনামূলক চিত্র করি যে কোভিড যেটার জন্য আমরা এত সচেতন, সেটাকে আমরা বলছি যে আসলে এটা হয়তো সবার জন্য সমানভাবে রিস্ক না, বা হচ্ছে যে সব একটু কি জানি বলে সব বয়সের জন্য না, কিছু কিছু ফ্যাক্টরের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এখানে কিছু সেগ্রিগেট করতে পারছি। বাট রোড অ্যাক্সিডেন্ট এমন একটা ব্যাপার যেটা যে কোনো ব্যক্তি, যে কোনো বয়স, যে কোনো পেশার, যে কোনো কাউকে কিন্তু এটা যে কোনো মুহূর্তে এফেক্ট করতে পারে, তাই না? তো সেই জায়গাতে এমন একটা ব্যাপারকে নিয়ে যখন ডিল করছি এবং বারবার একটা সলিউশন আসছে, রুট কজে আসছে কি চুক্তিভিত্তিক তারা গাড়ি চালাচ্ছে। তো এই চুক্তিভিত্তিক গাড়ি চালানো বন্ধ না হচ্ছে না, তার মানে টপ পর্যায় থেকে আমরা এখনো পর্যন্ত গুরুত্বটা যে দেওয়া, আমি বন্ধ করব, যেমন আমরা অন্যান্য সমস্যাগুলো খুব সুন্দরভাবে আমরা কিন্তু গুরুত্ব দিয়ে বন্ধ করে ফেলছি। আমরা বলছি যে আপনি লকডাউন পর্যন্ত চলে গেলাম কোভিড থেকে বাঁচার জন্য, সবাইকে মাস্ক পরতে হবে, নো মাস্ক নো সার্ভিস চলে আসলাম। তাহলে আমি চুক্তিভিত্তিক নিয়োগটা আমরা তাহলে বন্ধ করতে পারছি না? এর চাইতেও তো এটা আরো জটিল কোনো ব্যাপার না, এটা আমাদের হাতেই তো আছে, তাই না? ভাইরাস তো আমাদের হাতে নাই সব কিছু, কিন্তু এটা তো আমাদের হাতে ছিল। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা এখনো পর্যন্ত এটাকে বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু এই দায়টা কিন্তু আসলে সবাইকে নিতে হবে। এবং আরেকটা বড় বিষয়, আমি যতটুকু জানি এখন ইতিমধ্যে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের বদলে স্যালারি সিস্টেমের জন্য একটা প্রস্তাবনাও কিন্তু তৈরি করা হয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। তো সেই অর্থাৎ তৈরি করা হয়েছে যতটুকু জানি, সেটাকে এখন ওটা যাচাই বাছাই করে কিন্তু আমরা বাস্তবের দিকে কিন্তু যাওয়াটা আমি খুব দরকার। আদারওয়াইজ কিন্তু আমরা এই সমস্যা থাকবে। ধন্যবাদ, থাকুন। মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা যে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে কথা বলছিলাম, আপনি অনেকজন চালকের সঙ্গে কথা বলেছেন যারা রাস্তায় গাড়ি চালান, বিশেষ করে ঢাকা মহানগরীতে। তারা সবাই বলছেন যে চুক্তিভিত্তিক চালান এবং ক্ষেত্র বিশেষে 15-16 ঘন্টা করে তাদেরকে কাজ করতে হয় শুধুমাত্র নিজের খরচ চালানোর জন্য। তো চালকদের অভিজ্ঞতা কি, বা চালকদের সঙ্গে কথা বলে আপনার অভিজ্ঞতা কি যে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ হচ্ছে না কেন? কাজী সাইফুন্নাজ আমাদের এখানে বলছেন যে শ্রমিকদের পক্ষ থেকেই নাকি একটি প্রস্তাবনা রয়েছে যে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেটিকে বেতন ভিত্তিক করার জন্য। ভাই, সড়কে আপনি যতই সংস্কারের কথা বলেন না কেন, বা সড়কে যতই আইন প্রয়োগ করা হোক না কেন, একজন চালক যখন 18 ঘন্টা 20 ঘন্টা করে গাড়ি চালাচ্ছে, আপনি দক্ষ চালক নিয়োগ দিলেন, আপনার তার লাইসেন্সও নিয়ে আসা হয়েছে এবং লাইসেন্স নবায়ন করা হয় রীতিমতো, সে সবকিছুই বিআরটি এর যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন চালক দৈনিক 18 ঘন্টা 20 ঘন্টা, আমি এমন চালকদের সঙ্গে কথা বলেছি যারা 20 ঘন্টা 18 ঘন্টা গাড়ি চালানোর পর পরদিন আবার
3-4 ঘন্টা পর সকাল 6টায় আবার গাড়ি বের করে। তো দক্ষ চালক হলেও যে মানুষটা 18 ঘন্টা গাড়ি পরিচালনা করছে তার পক্ষে যখন পরের দিন গাড়ি চালাবে সে, তখন দুর্ঘটনা ঘটা খুবই স্বাভাবিক, যতই সড়ক সংস্কার হোক না কেন বা যত আইন প্রয়োগ করা হোক না কেন। আর রুমান ভাই, যেমন প্রতিবেদনে আমি কিন্তু একটি পরিবারের কথা বলেছি, একটি পরিবারের আপনি যদি বলছেন যে যত আইন করা হোক না কেন এই চালকদের কর্মঘণ্টা না কমালে দুর্ঘটনার প্রবণতা কমবে না, কিন্তু চালকরা কি বলছেন, কেন তারা চুক্তি ভিত্তিক থেকে বেতন ভিত্তিক হতে পারছেন না? চালকরা বলছেন যে তাদের যত ট্রিপ 150 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আমরা পেয়েছি যে দৈনিক তারা ট্রিপ প্রতি পান। এখন একজন যদি মিরপুর 12 থেকে শুরু করে মতিঝিলে আসে, কমপক্ষে ধরে নিলাম তার সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। এখন এই 2 থেকে 2.5 ঘন্টা ব্যয় করে সে পাচ্ছে 150 থেকে 300 টাকা, এবং সে চাইবে যে আমি আরো একটা বেশি ট্রিপ দিই, আরো একটা বেশি ট্রিপ দিলে তার বেশি টাকা আসবে। তারাও চান যে তারা কম পরিশ্রম করুক এবং তারা একটা মাসিক বেতনে চাকরি করুক, কিন্তু কোনোভাবে আসলে তারা যাদের অধীনে কাজ করছেন, যাদের বাস চালাচ্ছেন, সেই মালিক পক্ষ কোনোভাবেই তাদেরকে এই প্রক্রিয়া নিয়ে আসতে চাচ্ছে না, যে কারণে তারা বাধ্য হয়েই, কিন্তু পেটের দায়ে এক প্রকার বলা চলে, তারা আসলে এই 18 ঘন্টা। তাহলে মামুন, মালিকদের চাহিদাটা কি এরকম যে যদি এখন যেটা আপনি বলছেন যেহেতু ট্রিপ প্রতি যেহেতু টাকা পান চালকরা, তো সেই কারণে চালকদের মধ্যে তাড়না থাকে যে যত বেশি ট্রিপ আমি দিতে পারি একদিনে, আর মালিক কি এটি চিন্তা করেন যে যদি আমি চালককে বেতন ভিত্তিক করে ফেলি তাহলে হয়তো সে যে 3টি ট্রিপ দেয় তার নির্ধারিত বেতন সে হয়তো 2টি ট্রিপ দিতে পারে, আমার আয় কম হবে, এই কারণে কি মালিকরা যেতে চান না বেতন ভিত্তিকে? এটা খুবই স্বাভাবিক রোমান ভাই। এই ব্যাপারে আমরা ড্রাইভারের সাথে কথা বলেছিলাম, বাস সংশ্লিষ্ট আরো যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, এবং আপনি যেটা বলেন একদম ঠিক, এবং সেক্ষেত্রে তাদের রোজগার কিছুটা কমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে, এই একটা সংখ্যা থেকে কিন্তু তারা আসলে যেতে চাচ্ছেন না। জি, ধন্যবাদ মামুন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আপনার সঙ্গে আবার একটু যুক্ত হতে চাই। আপনি এর আগে বলছেন যে এনফোর্সমেন্টের কথা, অর্থাৎ প্রয়োগ, তো আইন তো রয়েছে, আইনের কোনো অভাব নেই, এবং সেই আইনের প্রয়োগ যতটুকু হওয়ার কথা ততটুকু হচ্ছে না বলেই এরকম ঘটনা ঘটছে। এটা যদি ধরে নেই তাহলে আমি জানতে চাই যে যাদেরকে এই আইনগুলো প্রয়োগ করার কথা তারা কি যথাযথভাবে দেখভাল করছেন, অর্থাৎ তাদের কি যে ক্ষমতাটি রাষ্ট্র দিয়েছে সেটি প্রয়োগের জন্য যথেষ্ট আন্তরিক, তার আপনার কাছে কি মনে হয়? আসলে চেষ্টা যে হচ্ছে না সেটা তো বলা যাবে না, চেষ্টা তো নিশ্চয়ই হচ্ছে, তবে আরও এটাকে অধিকতর চেষ্টা থাকতে হবে এবং বেগবান করতে হবে। এবং যেটা মূলত বিষয় সেটা হচ্ছে যে লোকবল বাড়াতে হবে। বিআরটি এর লোকবলও কিন্তু স্বল্পতা আছে, এবং ট্রাফিক যে সিস্টেমের মধ্যে আছে সেখানেও স্বল্পতা আছে। তো সব জায়গায় এই যে বিষয়গুলো এনফোর্সমেন্ট যদি আসলে আমরা যদি না বাড়াতে পারি, বিশেষ করে আমি যেটা বলতে চাই যে অনেকগুলো গাড়ি দেখা যায় যে তাদের ফিটনেস নাই। আমরা ইদানিংকালে পত্রপত্রিকা দেখছি যে প্রচুর সংখ্যক গাড়ি ঢাকা শহরে চলে যাদের ফিটনেস নাই, প্রচুর সংখ্যক ড্রাইভার আছে যাদের লাইসেন্সটা হচ্ছে আপনি জানেন যে সঠিক লাইসেন্স তাদের নাই। যেটা প্রশ্ন চলে আসে যে ব্যাঠিক লাইসেন্সটা কিংবা জাল লাইসেন্সটা সেটি তিনি পান কিভাবে, সেই জায়গাতে কার গাফিলতি? আচ্ছা, এইটার ব্যাপারে যে বিষয়টা আছে মূলত সেটা তো নির্ভর করবে কে কিভাবে সেটা সংগ্রহ করেছে, তাই না? এখন এটা একটা মনে করে যে ড্রাইভার মনে করবে যে আমি কীভাবে লাইসেন্সটা সহজভাবে পেতে পারি, এবং সে দেখা যাবে যে সে কোনো হয়তো কারোর সাথে গিয়ে সে একটা যোগাযোগ করলো বা সম্পর্ক সৃষ্টি করলো, একটা তাকে একটা ভুল, সে তো আসলে এত এডুকেটেড না। সে এডুকেটেড না, আমি তাকে দায় দিচ্ছি না। আমি যদি আপনাকে সরাসরি প্রশ্নটি করি, বিআরটি এর হচ্ছে লাইসেন্স দেওয়ার দায়িত্ব। তো এখন ব্যাপারটা যদি এরকম হয়, আমি একজন লাইসেন্স প্রার্থী, আমি যদি জানি যে কোনো না কোনোভাবে আমাকে ব্যাকডোর দিয়ে লাইসেন্স পাওয়ার সুযোগ রয়েছে, তখন হয়তো অনৈতিকভাবে কেউ না কেউ সেই চেষ্টাটি করেন। কিন্তু যদি আমরা সেই অনৈতিক পথটি বন্ধ করে দিই তাহলে তো কারোর সেই ইচ্ছা থাকলেও সেটি পারবেন না। তো সেই জায়গাটিকে আমরা বন্ধ করতে পারছি না। আপনারা দেখেন, আমি তো বেশ কয়েক মাস যাবতই দেখছি যে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, বিআরটি এর ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের অধীনে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে, এবং কিছু কিছু ড্রাইভারকে কিন্তু সেই ব্যবস্থাটাও তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। তারপরও কথা থেকে যায় যে যারা এই ব্যবস্থার সাথে জড়িত আছে, যারা এগুলা করছে বা যারা এই সমস্ত আসলে ফেক লাইসেন্স যারা দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে আরো কঠোর হওয়া দরকার। এই ক্ষেত্রে বলতে আপনি যেহেতু মোবাইল কোর্টের কথা বললেন, মোবাইল কোর্ট বিআরটি পরিচালনা করছে,
এই চালকদের ডোপ টেস্টের কথা বলা হয়েছিল আজকে থেকে আরও বেশ কিছুদিন আগে, একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, সেটিও এখনো পর্যন্ত আমরা কার্যকর হতে দেখিনি বা কোথাও এরকম উদ্যোগ নেওয়া। সেই মোবাইল কোর্টের মাধ্যমে অ্যাটলিস্ট আমার চালকের মানে কি বলে যে লাইসেন্স দেখা হচ্ছে, গাড়ির ফিটনেস দেখা হচ্ছে, কিন্তু ডোপ টেস্ট অর্থাৎ কোনো চালক কোনোভাবেই মাদকাসক্ত কিনা কিংবা তিনি অন্য কোনো কিছু নিচ্ছেন কিনা যেটি অবৈধ, সেরকম পরীক্ষাও কেন শুরু করা গেল না? আসলে দেখেন, ডোপ টেস্ট যেটা কথা আপনি বললেন সেটা কিন্তু নিতে হবে, কারণ বিদেশে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কাউকে সন্দেহ হলে তাকে হাঁটতে বলে যে তুমি একটু হাঁটো, তারপর তার স্মেল আসে কিনা সেটাও পরীক্ষা করা হয়। তো এগুলো আমাদের এখানে সেইটা যে চালু হয় না সেটা বলা যাবে না, চালু হয়েছে কিন্তু সেইটা অতটা হয়তো বৃহৎ আকারে চালু হয় না। সেইটাকে আমরা আরো বেশি, আমরা যেটা বললেন যে সেইটা আমাদের তৈরি করতে হবে। ধন্যবাদ কাজী সাইফুন। আমি আপনার কাছে জানতে চাই যে আমাদের যে প্রয়োগের দায়িত্ব যাদের উপর, আইন বলি, নিয়ম বলি ইত্যাদি রয়েছে যথেষ্ট পরিমাণে, কিন্তু সেগুলোকে প্রয়োগ করার জন্য কিংবা মানুষ মেনে চলবে সেই জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, তারা কি যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছে বলে আপনি মনে করেন? তিনি যেটি বলছেন যে চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টাটা কি আপনি মনে করেন যে সক্ষমতার সর্বোচ্চ চেষ্টাটি আমরা করছি? ধন্যবাদ। আমি এই প্রশ্নটি উত্তর দেওয়ার যদি আমি জাস্ট 1 মিনিটে একটু আগে যে একটা কারণ নিয়ে আলোচনা করছিলাম যে কেন চুক্তিভিত্তিকে আসছে না, সেটার আমি একটা এডিশন করতে চাই। সেটা হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্টে একটা রুট কজ পেলাম আমি, যে চালকরা চুক্তিভিত্তিক চালাচ্ছে, ফলে তাড়াহুড়ার ভিতরে আছে। চুক্তিভিত্তিক হচ্ছে না কেন, বেতন সিস্টেমে আসছে না কেন? কারণ আপনি একটু খেয়াল করে দেখবেন অনেক চালক মালিক আছে যাদের আমাদের একটা মাত্র গাড়ি, সে কিভাবে বেতন দিবে? সে এমন অনেক গাড়ি আছে যে কিনা শুধুমাত্র বৃহস্পতিবার শুক্রবার ট্রিপ দেয়। অর্থাৎ আমি যখন অনেক মালিক অনেক গাড়ি সিস্টেমে আসবো, তখন আসলে একজন মালিকের পক্ষে তো একজন চালকের রাখা সম্ভব না। এই জন্য আমরা বলছিলাম কিন্তু বাস রুট ফ্র্যাঞ্চাইজি করে দেওয়া, যাতে কিনা আমরা একটা গ্রুপ হয়ে তারা যেন কাজ করে। এখন দেখা যায় বিচ্ছিন্ন মালিক একজন গাড়ি, সে তো আর চুক্তিভিত্তিকই যেতে হবে তাকে, কারণ সে তো আর সারাদিন হয়তো সপ্তাহে 2 বার মাত্র গাড়ি চালায়, মাসে 4 দিন 10 দিন গাড়ি, সে তো আর বেতন দিয়ে রাখতে পারবে না। এই সিস্টেমের ভিতরে এই সমস্যাগুলোর কারণে দেখা যাচ্ছে যে আসলে আমাদের অনেকগুলো কারণের এটা একটা বড় কারণ যে আমরা এখনো স্যালারি ভিত্তিকে আসতে পারছি না। এবার আসেন আপনি যে কথাটা বললেন যে আমরা যারা এটাকে এনফোর্স করবে বা যারা এটাকে তাদের আন্তরিকতার ব্যাপারটা দেখেন, আমি একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আইনগুলো রয়েছে এবং যারা আইন প্রয়োগ করছে তাদের কিন্তু আন্তরিকতা থেকে আমি মনে করি তাদেরকে আমাদের একটু প্রযুক্তিগত সহায়তাটা বেশি দেওয়া প্রয়োজন। কারণ আমাদের পুলিশ যারা আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তারা আমার মতে খুব প্রচুর পরিশ্রম করতে হয় তাদেরকে, পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় তাদের কিন্তু কাজটা অনেক কষ্টের। কারণ হচ্ছে যে আপনার একই সাথে তাদেরকে 2টা কাজ করতে হয়, একটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করা, একটা হচ্ছে যিনি আইন ভায়োলেশন তাকে আবার ফাইন করা। এখন এই কাজটা ঢাকা শহরে আপনার টানা 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা যখন দাঁড়িয়ে একজন ব্যক্তিকে কাজ করার এই সিস্টেমটা কিন্তু আসলে এখনো পর্যন্ত অনেক অমানবিক। কারণ কি, পৃথিবীর বিভিন্ন দেশ আপনার প্রযুক্তির সহায়তা নিয়েছে, বডি ক্যাম রয়েছে, ডিজিটাল সিস্টেম রয়েছে, আপনার সিগন্যাল বাতি রয়েছে। এরপরেও যদি ঢাকা শহরের জন্য সিগন্যাল বাতি প্রযোজ্য না হয় পুরোপুরি, তা হয়তো সেমি অটোমেটিক অর্থাৎ রিমোট কন্ট্রোল বেস যেতে পারে। অর্থাৎ প্রযুক্তির সহায়তা যদি আমরা দেই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা এই ট্রাফিক ব্যবস্থাপনাটাকে অনেক ভালোভাবে আনতে পারবো। কারণ হচ্ছে যে যারা এটা আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, যারা মূলত এই পেশায় আসেন বা হচ্ছে যারা বিসিএস দিয়ে আসেন বা যারা কাজ করছেন, তারা কিন্তু খুব এনথুজিয়াস্টিক এবং তারা কিন্তু খুব কাজ করতে চায়। কিন্তু দেখা যায় বিভিন্ন সিস্টেমগত কারণে যখন দেখা যাচ্ছে কাজ করার পরিবেশটা পর্যাপ্ত না পেলে অনেক ক্ষেত্রে অনেকে ডিমোটিভেট হয়ে যায়। কিন্তু আমি মনে করি সেই জায়গাতে আমরা যদি তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারি, প্রযুক্তির সহায়তা দিতে পারি, এটা কিন্তু ওই যে রোডসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু বলেছেন যে ডিজিটাল স্পিড রাডার গান বসাবেন তারা, যাতে কিনা তারা ঘরে বসে দেখতে পারে। তো বিষয়টা কিন্তু সেরকম, আপনি ঘরে বসে যদি আপনি এনফোর্স করে বা আপনি একটা আপনার কন্ট্রোল রুমে বসে এনফোর্স করে টিকিটটা পাঠিয়ে দিতে পারেন, ফাইনের টিকিটটা, মানুষ যদি জানে যে 24 ঘন্টা তাকে কেউ ওয়াচ করছে, দেখছে, কোনো চালক কিন্তু আসলে এখানে আমি বলতে চাই সেটা হচ্ছে যখন আপনি আইন ভাঙবেন, আইন ভাঙার পরে হচ্ছে শাস্তির ব্যাপারটি আসে, কিন্তু তার আগে তো আমাকে এটি নিশ্চিত করতে হবে যে রাস্তায় আমি যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা পাবো। অর্থাৎ আইন ভাঙার প্রবণতার মধ্যে যদি একটি কারণও এরকমও তো হয়, সেটা হচ্ছে যে এক জায়গাতে আমি দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামে আটকে থাকলাম, পরবর্তীতে যখন রাস্তা ফাঁকা পেলাম তখন হচ্ছে ওভার স্পিড, যেটি এখানে আমাদের মামুনুর সঙ্গে নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চালকরাও বলছিলেন। তো সেই বিষয়গুলো নিশ্চিত না করে আমি শুধু যদি মাত্র জরিমানার মামলার দিকে যাই, তাহলে কি প্রবণতা কমবে বলে মনে করেন? ধন্যবাদ। যে কথাটা বলছেন এই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের দেশে এখনো পর্যন্ত রাস্তা সেফটিটাকে মনে করি আমরা, রাস্তা তৈরি করাটাই সেফটি মনে করি, কিন্তু রাস্তার যে সুযোগ সুবিধা থাকতে হবে, একজন চালক ঘুমিয়ে পড়তে পারে। আপনি তো বললেন জ্যামের কথা, জ্যামে তো দুর্ঘটনা ওভার স্পিড দুর্ঘটনা ঘটে, কিন্তু জ্যামের জন্য চাইতে অনেক ক্ষেত্রে চালক ঘুমিয়ে পড়ে। তাকে ঘুমিয়ে পড়লে কি চালক উল্টে পড়ে যাবে? পৃথিবী বলছে না, ঠিক আছে এখানে আপনি স্পিড আপনার গার্ড রেল দিয়ে দেন যাতে চালক উল্টে
পড়ার প্রবণতা যাতে না থাকে, ঘুমিয়ে পড়লে তাকে জাগানোর ব্যবস্থার জন্য কিন্তু রাম্বেল স্ট্রিপ দেওয়া হয় রাস্তা, অর্থাৎ রাস্তায় ইনবিল্ড কিছু সেফটি ফিচার দেওয়া সম্ভব, যেটা কিনা যার ফলে কিন্তু আমরা দুর্ঘটনাটাকে বিভিন্ন টাইপের দুর্ঘটনাটাকে কমিয়ে আনতে পারি। কিন্তু দেখা যাচ্ছে আমরা রাস্তা কনস্ট্রাকশন করার ক্ষেত্রে এই রাস্তাটা সেফ কিনা ইন্সপেকশন করানো বা অডিট করানোর একটা প্রচলন পুরো পৃথিবীতে স্বীকৃত, বাট আমরা কিন্তু দেখা যাচ্ছে রাস্তাটা তৈরি করলাম, যেদিন তৈরি করলাম আমাদের উদ্দেশ্য থাকে যে দ্রুত এটাকে যান চলাচলের জন্য ছেড়ে দেওয়া, কিন্তু যান চলাচল ছেড়ে দেওয়ার আগে অন্তত আপনার এটা একটা অডিট করানো যে আমার রাস্তার সেফটি ইন্সপেকশন করে দেখা যায় এটা কোনো ঝুঁকি আছে কিনা। এই ঝুঁকিটা মেজার করে যখন সেফটি অডিট বলবে ঠিক আছে ওকে এটা যাওয়া যায়, তখন এরপর যান চলাচল করে ছেড়ে দেন। পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে কিনা এটা পরীক্ষা না করে যদি আমরা যান চলাচল করি, দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটে, তখন আমরা সমাধান করতে চাই, তখন দেখা যাচ্ছে সমাধানটা করা আর স্ট্যান্ডার্ড সমাধান করা সম্ভব হয় না, কারণ ইতিমধ্যে দেখা গিয়েছে যে হয়তো আমার সমস্যাটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেটা আমরা দেখা যাচ্ছে অ্যাড্রেস করতে পারছি না। আবু বকর মোহাম্মদ শাহজাহান, এখানে যে বিষয়টি শুরুর দিকের আলোচনায় কাজী সাইফুন নাজ বলছিলেন এবং আমাদের মামুনের রিপোর্টে বুয়েটের বিশেষজ্ঞরাও বলছিলেন যে এই যে ইউলুপ করা, ইউ টার্ন করা ইত্যাদি বিষয়াশয়গুলো সেগুলো ঢাকার জন্য উপযোগী নয়। এটি যদি বিশেষজ্ঞদের পরামর্শ হয়, তখন এই পরিকল্পনাগুলো যারা করেন, আপনি ভিতর থেকে দেখেছেন যেহেতু সেই জন্য জানতে চাইছি আমি, পরিকল্পনাগুলো যখন করা হয় তখন কি বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়, নাকি বিশেষজ্ঞরা থাকেন এই পরিকল্পনাগুলোর সঙ্গে? না হলে পরে যারা অ্যাক্সিডেন্ট রিসার্চ করেন তারা যেরকম বলছেন আমাদের এই কার্যক্ষেত্রের উল্টো ধরনের ব্যবস্থা আমরা কেন দেখছি? আসলে রিসার্চ করা ছাড়া আপনার প্ল্যানিং বলেন, স্ট্রাকচারাল ডিজাইন বলেন রাস্তার, সেগুলো তো অবশ্যই আপনাকে সেই প্র্যাকটিসের মধ্যে আপনাকে যেতে হবে। কিন্তু আমি বলছি রিসার্চ করে কি হয়? নিশ্চয়ই হবে না কেন? আপনার এত দ্বিমত কেন, এত পার্থক্য কেন? কথা যদি বলি, আমরা এই যে এসটিবি করা হলো, সেখানে আপনার সমস্ত এই যে কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন এত বেশি আমাদের এখানে এগুলো ভালনারেবল হচ্ছে, রাস্তার এই বিহেভিয়ারটা এরকম কেন হচ্ছে, সমস্ত কিছুই তো বলে দেওয়া হলো। এবং সেখানে তো এটাও বলে দেওয়া হলো যে মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা তোমরা করো। শুধুমাত্র আপনার সারফেস রোডের উপর নির্ভর করলে হবে না, আমাকে ওয়াটারওয়ে চিন্তা করতে হবে। আমার কিছুক্ষণ আগেও আমার এই এসিস্ট্যান্ট প্রফেসর সাহেবের কথা হচ্ছিল, উনিও কিন্তু একই কথা বলতেছিলেন যে আমাকে সারফেস রোডের সাথে আমাকে ওয়াটারওয়েতে চিন্তা করতে হবে, আমাকে আবার ওই আপনার কমিউটার ট্রেনের কথা চিন্তা করতে হবে। সব কিছু মিলিয়ে যদি না হয়, আর ঢাকা শহরের আপনি রাস্তার বিহেভিয়ারটা দেখেন না। ঢাকা শহরের রাস্তা আছে আপনার যেগুলো যে 2100 কিলোমিটারের মধ্যে মাত্র 300 কিলোমিটার হচ্ছে যেটা আপনার এমটি মোটরাইজড ট্রান্সপোর্ট আপনার চলে, আর বেশিরভাগই এনএমটি হচ্ছে ওই যে যেটা নন মোটরাইজড ট্রান্সপোর্ট, সেটা বেশিরভাগ রাস্তা সেগুলো হচ্ছে। আর একই রাস্তার উপর যদি আপনি রিক্সা নিয়ে আসেন, একই রাস্তার উপর আপনি যদি নিয়ে আসেন যে সিএনজি, তারপর আপনার কি যেন বলে নসিমন, করিমন, এগুলো চলে আসে, অ্যাক্সিডেন্ট তো হবেই। এখন মেইন রোডের উপর এমন অবস্থা হয় যে নসিমন, করিমন এবং এই যে 3 হুইলার এই ট্রান্সপোর্টগুলা সরাসরি চলে আসলো, ব্রেক নাই, ড্রাইভারের প্রশিক্ষণ নাই, তারপরে গাড়ির সেই যেটুকু থাকার কথা ইঞ্জিনের কন্ডিশন সেটাও ভালো না, অ্যাক্সিডেন্ট তো এখানে হবেই। তারপর আমি যেটা মনে করি যে কেএপি যে বিষয়টা নলেজ বেসড হতে হবে। আপনি ড্রাইভারের কথা বলেন, আপনি হেল্পারের কথা বলেন, আপনি এখানে পথচারীর কথা বলেন, কে নলেজ বেসড হতে হবে, ড্রাইভার হোক, হেল্পার হোক অথবা আপনার সেই পথচারী হোক, তাকে অবশ্যই নলেজ থাকতে হবে যে আমি কোন সময় আমি রাস্তাটা ক্রস করব। ড্রাইভার বুঝতে হবে যে আমার গাড়িটা কীভাবে চালাইতে হবে, তার দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে আর হচ্ছে অ্যাটিটিউড বা অ্যাপটিটিউড, তার সেই ধরনের অভিজ্ঞতা, সেই ধরনের তার প্র্যাকটিস সেটা থাকতে হবে। এটা যদি না হয় তাহলে তো আপনার আপনি যতই লাইসেন্স দেন না কেন, আপনি বিআরটির কথা বললেন, বিআরটির লাইসেন্স তো বিআরটির যেটা হচ্ছে সেটা তো লাইসেন্স তারা পাচ্ছে, কিন্তু মধ্যে দিয়ে যে একটা মধ্যস্বত্বভোগী যে চলে আসতেছে সেটার ব্যাপারে তো আমাদের আরও বেশি কনসার্ন হইতে হবে। এই লাইসেন্সগুলো নিশ্চয়ই সেটাতে বিআরটি থেকে দেওয়া হচ্ছে না, এর নিশ্চয়ই কেউ না কেউ এরা বাইরে থেকে সেগুলা সাপ্লাই করছে, যেই কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। ধন্যবাদ। এই পথচারীর কথা যেহেতু আসলো, আমরা যখন পথচারী রাস্তায় তখন আমরাও কি ট্রাফিক আইন যথাযথ মেনে চলি? অনেক ক্ষেত্রেই দেখা যায় এরকম প্রতিবেদন বিভিন্ন সময় অনেক গণমাধ্যমে, আপনিও সেখানে মন্তব্য করেন যে ফুটপাতের ছেড়ে আমরা হাঁটছি, রাস্তার মাঝখানে রোড ডিভাইডারের উপর দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে পার হচ্ছি। তো এই পথচারীদেরকেও আপনার আরও সচেতন হওয়ার সুযোগ রয়েছে কিনা?
আমরা পথচারী না, শুধু যাত্রীটা অনেক বেশি অসচেতন। কেন হচ্ছে, কারণ ঢাকা শহরে যদি আপনি দেখেন যে প্রথম একটা ব্যাপার হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় এটা সঠিক যে পথচারী বা যাত্রীর জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারি নাই আমরা, কিন্তু যতটুকু আছে ততটুকুরও পর দেখা যাচ্ছে যে থাকার পরও পথচারী দেখা যাচ্ছে হঠাৎ করে রাস্তাটা ক্রস করছে, দৌড় দিচ্ছে, বা হচ্ছে যে আপনার যাত্রী আপনার দৌড়ে গাড়ি থেকে উঠতে চাচ্ছে বা নামতে চাচ্ছে, এবং পাশাপাশি বাস স্টপেজ ব্যবহার করছে না, যেখানে গাড়ি পাচ্ছে সেখান থেকে উঠে যাচ্ছে। এই যে সামগ্রিক যে একটা অসচেতনতার ব্যাপার, একজন চালক যখন আপনার ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলে বা 70 যদি ধরি চলে, সে 2 সেকেন্ডে চলে যায় প্রায় 110 ফিট। এখন 2 সেকেন্ড কিন্তু চোখের পলকে সে অতিক্রম করছে। এই সময় যদি একজন পথচারী যদি হঠাৎ করে তার সামনে চলে আসে বা যে হাত দিয়ে থামাতে চায়, একজন চালকের পক্ষে এটা খুব ডিফিকাল্ট যে আসলে সে এটা থামাতে পারবে কিনা। আবার অনেকের দেখা যাচ্ছে যে আপনার পথচারীরা আপনার হেডফোন কানে দিয়ে বা হচ্ছে মোবাইল ফোনে কথা বলে মেসেজিং টেক্সটিং করতে করতে তারা চলে যাচ্ছে। এই যে অনেক অসচেতন একটা ব্যাপার, এটা কিন্তু দেখা যাচ্ছে আমার দুর্ঘটনাটাকে ঘটিয়ে ফেলছে। এবং এটার শুধু তাই না, যারা যাত্রী আছেন তারাও কিন্তু একইভাবে এই আচরণগুলো করছে। আমরা যদি তাদেরকে সচেতন করতে না পারি, এবং বর্তমান আইনে কিন্তু পথচারীদের জন্য কিন্তু একটা শাস্তির ব্যবস্থা রয়েছে, আমি মনে করি এটা একদিকে যেমন সচেতনতা বা প্রচারণার প্রয়োজন রয়েছে, পাশাপাশি কিন্তু আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে আইনটাকেও প্রয়োগ করতে হবে। কারণ আমরা যদি পথচারীরা সচেতন না হই, আমার ফুটপাথ আছে আমি সেটা ব্যবহার করছি না, উঠছি না, ব্যবহার করছি না, আমার ফুটওভার ব্রিজ হচ্ছে ব্যবহার করছি না, তাহলে কিন্তু দেখা যাবে না। তবে সবার সম্মিলিত প্রচেষ্টাতে সড়কে মৃত্যু থামবে, সেটি আশা করি। কামরুজ্জামান মামুন, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা রিপোর্ট তৈরি করার জন্য। সেই সঙ্গে কাজী সাইফুন্নাজ এবং আবু বকর মোহাম্মদ শাহজাহান, আপনার দুজনকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।